আসসালামু আলাইকুম। আজকে অফিসিয়ালি আমাদের সাইকেল ওয়ানের ফিজিক্সের ফার্স্ট ক্লাস হইতে যাচ্ছে। যদিও আমাদের ফার্স্ট ক্লাস হওয়ার কথা ছিল 15 জুলাই, বাট দেশের পরিস্থিতির কারণে আমরা আমাদের কোর্সটা স্টার্ট করতে পারি নাই। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাট আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন তোমরা আমাদের যেই কোর্স, ওই কোর্সের ফার্স্ট ক্লাসটা স্বাধীন একটা দেশে করতে পারতেছো, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা স্টার্ট করতেছি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টার দিয়ে। যেহেতু ফার্স্ট ক্লাস, আমি তোমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে দিই। দিক নির্দেশনা বলতে তোমরা হচ্ছে আহ, তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাস করার সময় অবশ্যই ক্লাস নোট নিবা। ক্লাস নোট কিন্তু ম্যান্ডেটরি, ক্লাস নোট কিন্তু মাস্ট নিবা। ক্লাস নোট বলতে কীরকম, আমি ধরো সংজ্ঞাগুলো তোমার লেখার দরকার নাই। তোমার আমি যে একটা স্লাইড রেডি করছি, এই যে স্লাইডটা আমি রেডি করছি, এই স্লাইডের মধ্যে তোমার ওই সংজ্ঞাগুলো দেওয়া থাকবে। তোমাকে তো আমি এই স্লাইডটা প্রোভাইড করে দিব, তুমি এই স্লাইডটা থেকে সংজ্ঞাগুলো দেখে নিতে পারো। বাট আমি যা কিছু নিজে লিখতেছি স্লাইডে, আমি যা কিছু নিজে লিখবো, তোমরা চেষ্টা করবো ওই সবগুলা খাতায় তুলে নেওয়ার। আর হচ্ছে ক্লাস নোটটা অবশ্যই জরুরি, কারণ তুমি হচ্ছে এক্সামের আগে এমন একটা কিছু থাকা দরকার তোমার কাছে, জাস্ট ওই জিনিসটা দেখেই তুমি এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যাইতে পারবা। জাস্ট ওই একটা খাতা দেখেই দেখলেই তোমার এক্সামের আগে হবে, আর কিছু দেখা লাগবে না। ওইভাবে একটা খাতা রেডি করে করে ফেলবা মাস্ট। মানে আমি ক্লাস নোটের কথাই বলতেছি তোমাদেরকে। তাইলে ক্লাস নোটটা কিন্তু মাস্ট। ওকে, আমরা আমাদের ক্লাসে চলে যাই এখন। আচ্ছা দেখো, আমি যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা ভেক্টর চ্যাপ্টারটা স্টার্ট করতেছি। আমাদের আহ, আমরা একটু দেখে নিই ভেক্টর চ্যাপ্টারে কী কী টপিক আছে অ্যাকচুয়ালি। ওকে, ভেক্টর চ্যাপ্টারে আমরা ফার্স্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে স্কেলার আর ভেক্টর রাশির প্রকারভেদ। স্কেলার আর ভেক্টর রাশির প্রকারভেদ, স্কেলার আর ভেক্টর রাশির উদাহরণ, এগুলা কিন্তু তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসবে কিন্তু এগুলো এগুলো তোমরা এমসিকিউর জন্য দেখে নিবা। আমি দেখাই দেবো কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, কেমনে চিনতে পারবা। এই বেসিক নলেজ যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের এই এমসিকিউগুলো নিয়ে কোনো প্যারা হবে না। এরপরের টপিক হচ্ছে তোমার ভেক্টরের প্রকারভেদ। অনেকগুলো ভেক্টর আছে, ওই ভেক্টরের প্রকারভেদগুলো থেকে তোমার হচ্ছে এমসিকিউ তো আসেই, তোমার এমসিকিউ আসবে, সাথে তোমার সিকিউ সিকিউ এর সিকিউ এর ক নাম্বারটা কিন্তু এখান থেকে আসে। সিকিউ এর যে ক নাম্বার, ওইটা কিন্তু আসে। এই যে বিশেষ ভেক্টর, মানে বিশেষ ভেক্টর মানে হচ্ছে ভেক্টরের যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে ওইগুলো। আচ্ছা, আমার হ্যান্ড রাইটিং নিয়ে আমাকে জাস্ট কইরো না, মানে আমি চেষ্টা করব যাতে, আমি আমার বেস্ট ট্রাই করব যাতে তোমরা বুঝতে পারো লেখাটা। হ্যান্ড রাইটিং আমার যদিও ভালো না, আমি বেস্ট ট্রাই করব যাতে আমি যা লিখতেছি বোর্ডে তা যাতে তোমরা বুঝতে পারো। এরপরে হচ্ছে ভেক্টরের লব্ধি। তোমার ভেক্টরের লব্ধি নির্ণয়। লব্ধি মানে বোঝাই হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল, দুইটা ভেক্টর রাশির যোগফলকেই তোমার লব্ধি বলা হয়। এই লব্ধি নির্ণয় থেকে কিন্তু সিকিউ এমসিকিউ আসে মাস্ট। সিকিউ এমসিকিউ দুইটার জন্যই কিন্তু এই লব্ধি নির্ণয় টপিকটা ইম্পর্টেন্ট। এরপরে আছে তোমার নদী নৌকার ম্যাথ। নদী নৌকার ম্যাথ থেকেও তোমার সিকিউ এমসিকিউ আসে। সিকিউ এমসিকিউ দুইটার জন্যই কিন্তু নদী নৌকার টপিকটা ইম্পর্টেন্ট। অ্যান্ড নদী নৌকা টপিকটাকে আমরা 3 স্টার দিতে পারি ইম্পর্টেন্সের দিক দিয়ে। এই টপিকটা থেকে কিন্তু বোর্ড বোর্ড পরীক্ষা বলো, তোমার অ্যাডমিশন টেস্টে বলো, ভালোই কোয়েশ্চেন আসে। ওকে, এরপর হচ্ছে আপেক্ষিক বেগ।
এই আপেক্ষিক বেগ টপিক থেকে তোমার বোর্ড পরীক্ষায় তেমন কোয়েশ্চেন আসে না, বাট সিকিউ এমসিকিউ ঠিকই আসে, বাট তেমন আসে না আর কি। বাট অ্যাডমিশনের জন্য কিন্তু এটা 3 স্টার। এই টপিকটা অ্যাডমিশনে অনেক বেশি আসে, আপেক্ষিক বেগের টপিকটা। এখান থেকে যেহেতু পেছানো যায়, তাই অ্যাডমিশনে এই টপিকটা আসে। অ্যাডমিশনে এমন এমন টপিক আসবে যে টপিকগুলো থেকে তোমাকে পেঁচাইতে পারবে, ওই টাইপের কোয়েশ্চেনগুলো একটু বেশি আসবে। এরপর যেই টপিকটা আছে এখানে তোমার, আমরা তো লব্ধি দেখলাম ভেক্টরের যোগ। এখন ভেক্টর রাশিগুলার কিন্তু যোগ বিয়োগ গুণ পসিবল। ভেক্টর রাশিগুলার কিন্তু গুণও করা যায়। ভেক্টরের গুণ থেকেও কিন্তু তোমার সিকিউ এমসিকিউ আসে। এটাকে আমরা 2 স্টার দিতে পারি এই টপিকটা। এরপরে লাস্ট কিছু টপিক আছে তোমার ম্যাথের সাথে রিলেটেড। এগুলা বা তোমরা ক্যালকুলাসের নাম শুনছো কিনা, ক্যালকুলাসের সাথে পরিচিত কিনা আমি জানি না। তোমার ডিফারেন্সিয়েশন যদি শুনে থাকো, তাইলে এই ম্যাথের একটা টপিক, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। ওই টপিকটা ফিজিক্স দিয়েও লাগে, অনেকগুলো সূত্রের প্রমাণ করতে এই ক্যালকুলাসটা দরকার হয়। ক্যালকুলাসের জাস্ট বেসিক কিছু যদি জ্ঞান থাকে, তাইলে তোমরা এই টপিকটা কিন্তু সলভ করতে পারবে। এই টপিকটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। তোমার এই যে ডিফারেন্ট রাশি দিয়ে দিবে, তোমার স্কেলার রাশি, ভেক্টর রাশি দিয়ে দিবে, ওইগুলোর কি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল নির্ণয় করতে বলবে। এগুলোর জন্য তোমার ওই যে ক্যালকুলাসের বেসিক নলেজটা যদি থাকে, তাইলে তুমি পারবা। ওইগুলো আমি দেখাই দেবো, সমস্যা নেই। ওকে, এগুলাই ছিল আমাদের আলটিমেট টপিক। এই টপিকগুলো একটু লিখে নাও তোমরা। আচ্ছা, আমি বোর্ডে লেখার সাথে সাথেই কিন্তু তোমরা লিখে নেবা, নাহলে সমস্যা হবে। অথবা ভিডিও পজ করে, যেহেতু রেকর্ডেড দিয়ে দেবো, ভিডিও পজ করে তোমরা ভিডিও পজ করে তোমরা নোটগুলো করে নিতে পারো। এগুলোই হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের টপিকগুলো। আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল বললাম, এটা থেকে কিন্তু সিকিউ এমসিকিউ দুইটাই আসে, এগুলো একটু খেয়াল রাখবা। ওকে, এখন চ্যাপ্টার ম্যাপিং দেখে ফেললাম। অর্থাৎ এই যে ভেক্টর চ্যাপ্টার আছে, এই ভেক্টর চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। ভেক্টর চ্যাপ্টার তো অনেকগুলো ক্লাস হবে আজকে, অবশ্যই সবগুলা টপিকই পড়ার তো সুযোগ নাই কোনো। আমরা হয়তো আজকে লব্ধি নির্ণয় পর্যন্ত দেখতে পারবো। এই 3টা টপিক আজকে হয়তো আমি এই 3টা টপিক ক্লিয়ার করব আজকে আমি। এই যে আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ এই 3টা টপিক ক্লিয়ার করব। বাকি টপিকগুলো ক্লিয়ার করতে কয় ক্লাস লাগে আমি জানি না, বাট আজকের ক্লাসে এই 3টা টপিক আমরা ক্লিয়ার করে নিব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ক্লাস নোট কিন্তু মাস্ট করবা, আমার সাথে সাথে লিখে ফেলো তোমরা। ক্লাস নোটটা মাস্ট, মানে নিজে যাতে বুঝতে পারো, নিজের খাতা দেখে যাতে নিজে বুঝতে পারো, ওইভাবে ক্লাস নোটটা অবশ্যই রেডি করবা তোমরা। ওকে, তোমরা তো রাশি সম্পর্কে অবশ্যই জানো। এই যে ভৌত বিজ্ঞানে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয়, ভৌত রাশি বলা হয়। এইসব 9, 10-এ পড়ে আসছো তোমরা। এখন আবার ভৌত রাশি হচ্ছে তোমার 2 প্রকার। ভৌত রাশি 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, যৌগিক রাশি। এখন মৌলিক রাশি কোনগুলা? তোমার মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সহায়তার প্রয়োজন নাই, যে সকল রাশি নিজে নিজে প্রকাশিত হইতে পারে, ওই সকল রাশি হচ্ছে তোমার মৌলিক রাশি। যেমন দেখো, এখানে আমি এক্সাম্পল দিয়ে দিছি। ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই যে এখানে যে রাশিগুলো দেখতেছো না, এই রাশিগুলো কিন্তু প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সহায়তার প্রয়োজন নাই। কিন্তু আবার যৌগিক রাশি কারা? যৌগিক রাশি কারা? যৌগিক রাশিগুলোকে প্রকাশ করার জন্য কিন্তু মৌলিক রাশির সহায়তার প্রয়োজন হয়। কেমনে সহায়তার প্রয়োজন হয়? দেখো, আমি যদি ক্ষেত্রফলকে প্রকাশ করতে চাই, ক্ষেত্রফল প্রকাশ করার জন্য, ক্ষেত্রফল মানে কি জানি আমরা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো, ক্ষেত্রফলকে প্রকাশ করার জন্য আমার কি প্রয়োজন হচ্ছে? আমার মৌলিক রাশির প্রয়োজন হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থের প্রয়োজন হচ্ছে আমার। তাই ক্ষেত্রফল একটা কি? ক্ষেত্রফল একটা হচ্ছে যৌগিক রাশি। যেহেতু ক্ষেত্রফল নিজে নিজে প্রকাশিত হইতে পারে না, একে প্রকাশ করার জন্য আরেকটা মৌলিক রাশির সহায়তা লাগতেছে, তাই ক্ষেত্রফল একটা হচ্ছে যৌগিক রাশি। আবার আয়তনকে প্রকাশ করার জন্য তোমার দৈর্ঘ্যের সহায়তা লাগতেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা।
ঘনত্ব, দ্রুতি, বেগ, ত্বরণ, বল, কাজ, এই যতগুলা রাশি দেখতেছ না, এই রাশিগুলা প্রকাশ করার জন্য কিন্তু তোমার মৌলিক রাশি সহায়তার প্রয়োজন হয়, তাই এরা হচ্ছে যৌগিক রাশি। আশা করি ক্লিয়ার। এখন দেখো এই যে তুমি এত ভৌত রাশি দেখলা, এই যে ভৌত রাশিগুলাকে মান ও দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় আবার। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কারা? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হচ্ছে, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হচ্ছে, এগুলাই হচ্ছে স্কেলার রাশি। আবার ভেক্টর রাশি কারা? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য তোমার মানেরও প্রয়োজন হচ্ছে, আবার কিন্তু সাথে দিকেরও প্রয়োজন হচ্ছে। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য তোমার মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে তোমার ভেক্টর রাশি। এখন দেখো আমাদের চ্যাপ্টারটার নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর, অর্থাৎ আমাদের পড়ালেখায় এই যে ভেক্টর রাশি দেখতেছো, এই ভেক্টর নিয়ে এই ফিজিক্সে কিন্তু ফিজিক্স বলো, ম্যাথ বলো, অনেক জায়গায় আমরা এই ভেক্টর জিনিসটা পড়বো। একদম বেসিক একটা নলেজের কি আমাদের বলতে পারো ইন্টারের। ওকে, দেখো এই যে ভেক্টর রাশি, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়? ভেক্টর রাশি হচ্ছে একটা মান থাকে, মানের সাথে দিক গুণ আকারে থাকে। ভেক্টর রাশির কি থাকে? একটা মান থাকে, মানের সাথে তোমার দিক গুণ আকারে থাকে। ধরো এ একটা ভেক্টর রাশি, ওই ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় এ তীর চিহ্ন দ্বারা, অথবা এ বার, এভাবে প্রকাশ করা হয় তোমার একটা ভেক্টর রাশিকে। আশা করি ক্লিয়ার। উপরে একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে এই জিনিসটাকে আমরা পড়বো এ ভেক্টর, এ ভেক্টর এভাবে। ওকে, দেখো আমাদের কিছু স্কেলার রাশির উদাহরণ দেওয়া আছে এখানে। বর, দৈর্ঘ্য, সময়, তাপ, তাপমাত্রা, যা কিছু উদাহরণ দেওয়া আছে সবগুলো তোমরা একবার পড়ে নিবা, নিজে নিজে ভিডিও পজ করে পড়ে নিবা। এই যে দেখো এখানে যত উদাহরণ দেওয়া আছে না, প্রত্যেকটা উদাহরণকে প্রকাশের জন্য কিন্তু শুধুমাত্র মানের প্রয়োজন হচ্ছে, কোনো ধরনের দিকের প্রয়োজন হয় না। তোমরা একটু নিজেরা খেয়াল করবা। দেখো বর, বরের কি কোনো দিক হয়? দিক হয় না। দৈর্ঘ্যেরও কোনো দিক হয় না। বরের দিক কেমনে হবে বলো? বর হচ্ছে কি 5 কেজি, 5 কেজি বর, 10 কেজি বর, আমরা ওইভাবে বলি। 10 গ্রাম বর ওইভাবে বলি, কিন্তু ডান দিকে বাম দিকে 10 কেজি বর ওইভাবে কিন্তু আমরা বলি না। অর্থাৎ বরের কোনো দিক নাই, দৈর্ঘ্যের কোনো দিক নাই, চাপও কিন্তু একটা স্কেলার রাশি। আবার তোমার তড়িৎ প্রবাহও কিন্তু একটা স্কেলার রাশি। এখন এদেরকে মার্ক করে দেওয়ার কারণ কি? এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া তড়িৎ প্রবাহের তো দিক আছে, কেমনে দিক আছে? তোমরা বলতে পারো, ভাইয়া তড়িৎ তো সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। তড়িৎ সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়, তোমরা এটা বলতে পারো। কিন্তু ভাই আমাকে বলো তো, তড়িৎ কি কখনো নেগেটিভ থেকে পজিটিভের দিকে প্রবাহিত হয়? তড়িৎ কিন্তু কখনো নেগেটিভ থেকে পজিটিভের দিকে প্রবাহিত হয় না। তড়িৎ সবসময় ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকেই প্রবাহিত হয়। এই দিকটা কিন্তু নির্দিষ্ট। এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই দিকটা কিন্তু একটা নির্দিষ্ট দিক। যদি তোমার দিক নির্দিষ্ট হয়, যদি তোমার যে কোনো একটা স্কেলার রাশি ধরো, যে কোনো একটা রাশি ধরো, ওইটার মান আছে, দিক আছে, কিন্তু তোমার দিকটা নির্দিষ্ট। যদি দিকটা একটা নির্দিষ্ট দিক হয়, তাইলে কিন্তু ওইটাকে আমরা কি বলতে পারবো না? ভেক্টর রাশি বলতে পারবো না দিক থাকা সত্ত্বেও, কারণ ওই দিকটা নির্দিষ্ট। এখন তাই তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট হওয়ার কারণে, ওর দিক থাকার কারণে ওইকে আমরা কি বলতে পারবো না? ভেক্টর রাশি বলতে পারবো না। তড়িৎ প্রবাহ কি একটা স্কেলার রাশি। আবার চাপের ক্ষেত্রে দেখো, চাপ হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণই হচ্ছে চাপ। কিভাবে? যে কোনো একটা ক্ষেত্রফল ধরে নাও, যে কোনো একটা ক্ষেত্রফল আমি আঁকাই। যে কোনো একটা ক্ষেত্রফল, এই যে একটা ক্ষেত্রফল দেখতেছো না, যে কোনো একটা তল, ধরো এটা একটা তল, তোমার চাপ কিন্তু কি হয়? চাপ অলওয়েজ তলের লম্ব বরাবর প্রযুক্ত হয়। তলের লম্ব বরাবর প্রযুক্ত হচ্ছে কিন্তু চাপ অলওয়েজ। চাপ কি হচ্ছে? অলওয়েজ তলের লম্ব বরাবর প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ চাপের দিকটাও কিন্তু নির্দিষ্ট। অলওয়েজ কি হয়? তলের লম্ব বরাবর প্রযুক্ত হয়।
তাই চাপেরও কিন্তু দিক থাকার সত্ত্বেও ওই দিকটা নির্দিষ্ট হওয়ার কারণে চাপও একটা কি হয়, স্কেলার রাশি হয়। তাহলে তোমরা দুইটা এক্সাম্পল ভালোভাবে খেয়াল রাখবে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর একটা হচ্ছে চাপ। এদের দিক থাকা সত্ত্বেও ওই দিকটা নির্দিষ্ট হওয়ার কারণে ওইটা একটা কি, স্কেলার রাশি। আশা করি ক্লিয়ার। তড়িৎ প্রবাহ এবং চাপ যে স্কেলার রাশি, ওইটা তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবা, এমসিকিউতে আসবে। আর প্রত্যেকটা এক্সাম্পল পরে নেবা কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, ওইগুলো যাতে পার্থক্য করতে পারো। যদি তোমার বেসিক নলেজটা যদি একটু ক্লিয়ার থাকে, মানে যদি তুমি আমার ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই বুঝে যাবা, মানে জাস্ট দেখার পরেই বুঝে যাবা এই জিনিসটার তো মান আছে, দিক থাকলেও দিকটা তো কিন্তু দিকটা তো নির্দিষ্ট, তাই অবশ্যই এটা কী হবে, স্কেলার রাশি হবে, ভেক্টর রাশি হবে না। আবার যে কোনো একটা জিনিস দেখতেছো মানও আছে দিকও আছে, দিকটা নির্দিষ্ট না, তাহলে ওইটা কী হবে, একটা ভেক্টর রাশি হবে। ওইভাবে তোমরা জাস্ট বেসিক নলেজ দিয়ে তোমরা দেখেই বুঝে নিতে পারবা কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। ওকে, দেখো এখানে কিছু ভেক্টর রাশির উদাহরণ দেওয়া আছে। দেখো এখানে বল, বেগ, সরণ, ওজন, অসমবেগ, তড়িৎ, তীব্রতা, ঘর্ষণ, যা দেওয়া আছে সবগুলো উদাহরণ পড়ে নিবা। এখানে যত উদাহরণ দেওয়া আছে না, প্রত্যেকটার কিন্তু কি আছে, প্রত্যেকটার মানও আছে এবং মানের সাথে সাথে দিক আছে। এদের দিকটা কিন্তু নির্দিষ্ট নয়, এটা খেয়াল রাখতে হবে। দিকটা ভিন্ন ভিন্ন দিকে হইতে পারে, একটা নির্দিষ্ট দিকে হবে না। তাই এইগুলা এখানে যা দেওয়া আছে সবগুলাই কি, এক একটা ভেক্টর রাশি। তোমরা এক্সাম্পলগুলো পড়ে নিবা সব। আচ্ছা দেখো, এখন আমাদের সেকেন্ড টপিকটা কী ছিল, আমরা এখন আমাদের যে চ্যাপ্টার ম্যাপিং দিয়েছিলাম ওইখানের ফার্স্ট টপিক ছিল আমাদের স্কেলার রাশি ভেক্টর রাশির উদাহরণ। ওই টপিকটা আমাদের শেষ, এখন আমরা সেকেন্ড টপিকে আসছি। ওই যে বলছিলাম বিশেষ ধরনের ভেক্টরের প্রকারভেদ, ওই টপিকটা আমরা এখন স্টার্ট করব। দেখো, সমান ভেক্টর, ধরো আমাকে দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, ওই দুইটা ভেক্টর রাশিকে আমি সমান কখন বলবো? আমাদের কি জানতে হবে, আমরা যে জিনিসটা জানি, আমাদের যে বেসিক নলেজটা আছে ওইটা হচ্ছে ভেক্টরের একটা মান আছে, একটা দিক গুণ আকারে থাকে এর সাথে। ওকে, এখন দুইটা ভেক্টর সমান কখন হবে? সমান হবে এরা সমজাতীয় হইতে হবে, এদের কি হইতে হবে, মান সমান হইতে হবে। এই যে একটা মান আছে এদের একটা মান থাকে, ওই মানটা সমান হইতে হবে, এদের দিক একই হইতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি কি, দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি, এদের মান সমান হইতে হবে, এদের দিক একই হইতে হবে। কীরকম, ধরো একটা 5 এককের একটা ভেক্টর, এটা আরেকটা 5 এককের ভেক্টর, এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে 5 ইউনিটের ভেক্টর যার দিক এই দিকে। আচ্ছা, ভেক্টর রাশির কাছে কি তীর চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়, দিকটা প্রকাশ করা হয়। ওই ভেক্টরের তীর চিহ্ন দ্বারা ওইটা কোন দিকে কাজ করতেছে দিকটা প্রকাশ করা হয়। ধরো এটা একটা 5 ইউনিটের ভেক্টর, 5 একক এর মান, এই ভেক্টরের মানও কত, 5 একক। দেখো এই ভেক্টর দুইটার কি মান সমান, ঠিক আছে। এখন আমরা চেক করব কি এদের দিক একই কিনা। দেখো এরা কিন্তু উভয়ে একই দিকে ক্রিয়া করতেছে, এই দিক বরাবর এরা ক্রিয়া করতেছে, এই দিক বরাবর এই দুইটা ভেক্টরই একই দিকে ক্রিয়া করতেছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই দুইটা ভেক্টর আমরা কি বলতে পারি, সমান ভেক্টর বলতে পারি। ইংলিশ টার্মটাও তোমরা মনে রাখবা, এই দুইটা ইংলিশ টার্মগুলোও অনেক সময় তোমার দেখবা সামনে বুঝতে পারবা কোথায় কাজে লাগতেছে, ওই ইংলিশ টার্মগুলো একটু মনে রাখার ট্রাই করবা। আমি স্লাইডে দিয়ে দিছি, প্রত্যেকটা পাশে পাশে লিখে দিছি আমি কোনটা ইংলিশ টার্মটা কি। আচ্ছা, এখন বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর কারা? বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর হচ্ছে, দেখো দুইটা ভেক্টরের ধরো তোমার মান সমান, তোমার কি এই দুইটা ভেক্টরের ধরো মান সমান। এই যে দুইটা ভেক্টর দেখতেছো, ধরে নাও এই দুইটা ভেক্টর উভয় ভেক্টরের মানই কত করে, উভয় ভেক্টরের মানই ধরো 5 একক করে। এটারও মান 5 একক, এটারও মান কত, 5 একক। কিন্তু এই যে এই একটা ভেক্টর, এই ভেক্টরটার দিক এই দিক বরাবর, আবার তোমার এই ভেক্টরটার দিক এই দিক বরাবর। দেখো একটা এই দিক বরাবর আর একটা কি এই দিক বরাবর, একটা এরা কিন্তু ঠিক বিপরীতে ক্রিয়া করতেছে। দুইটা ভেক্টরের মান সমান কিন্তু ঠিক পরস্পর বিপরীতে ক্রিয়া করতেছে এই দুইটা ভেক্টর। যেহেতু বিপরীতে ক্রিয়া করতেছে, মান সমান, কিন্তু দিক হবে একটা আরেকটার উল্টা, সম্পূর্ণ উল্টা কিন্তু দিক। তাই এই দুইটা ভেক্টর পরস্পর কি ঋণাত্মক ভেক্টর।
আশা করি ক্লিয়ার। এখন দেখো এই ভেক্টরটাকে যদি আমি এ ভেক্টর বলি, এই ভেক্টরটা ধরো আমি এ ভেক্টর বলছি, এখন এই যে এইটার একটা দিক, এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর বললাম। এই যে নিচে আরেকটা ভেক্টর দেখতেছি 5 ইউনিট ভেক্টর, ধরো এই ভেক্টরটার নাম দিলাম আমি বি ভেক্টর। এখন আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি তোমার যে এই বি ভেক্টর, আমি লিখতে পারি বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস এ ভেক্টর। কেন? এরা পরস্পর ঋণাত্মক ভেক্টর, এদের মান সমান কিন্তু এদের দিক পরস্পর উল্টা, ঠিক উল্টা কিন্তু। তাহলে এই যে এ ভেক্টর, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরো যে কোনো একটা ভেক্টর এরকম আছে, যে কোনো একটা ভেক্টর এভাবে আছে। এখন এই ভেক্টরটাকে ঋণাত্মক করে দেওয়া মানে কি? এই ভেক্টরটা ধরো একটা এ ভেক্টর, এই ভেক্টরটার আগে একটা নেগেটিভ চিহ্ন যোগ করে দেওয়া মানে কি? ধরো এ ভেক্টর, এখন মাইনাস এ ভেক্টরের মানে কি হবে? এখন তোমার মাইনাস এ ভেক্টরের মানে হবে এর মান সমান থাকবে, অর্থাৎ এর মান এই থাকবে, কিন্তু এর দিকটা তোমার যেদিকে ছিল এর উল্টা দিকে হয়ে যাবে। অর্থাৎ এ ভেক্টর এইটা তোমার যদি কোনো একটা ভেক্টর বলে মাইনাস এ ভেক্টর, তাহলে কি হবে? ভেক্টরটা একই থাকবে, জাস্ট তোমার যেই দিকে ছিল এর বিপরীত দিকে দিকটা হয়ে যাবে, তোমার এর বিপরীত দিকে দিকটা হয়ে যাবে। অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয়, এটা হবে তোমার মাইনাস এ ভেক্টর। আশা করি ক্লিয়ার। তাহলে কি ব্যাপারটা কি হচ্ছে? এটা কিন্তু ডিরেক্ট 180 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। কেমনে 180 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে দেখো, একটা ঋণাত্মক চিহ্ন এড হওয়া মানে কি? যে কোনো একটার দিক 180 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া। এটার দিক ছিল এখানে, এদিক বরাবর এর দিক ছিল, এখন ও চলে আসছে কোন দিক বরাবর? এই দিক বরাবর চলে আসছে। তাহলে দেখো ও কত কোণে ঘুরে গেছে তোমার, দেখো এখানে দিক ছিল, এখান থেকে এতটুক পর্যন্ত এ ঘুরে গেছে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে কিন্তু এ ঘুরে গেছে। অর্থাৎ যে কোনো একটা ভেক্টরের আগে একটা নেগেটিভ চিহ্ন লাগানো মানে কি? ও 180 ডিগ্রি কোণে ওর দিকটা ঘুরে যাবে। আশা করি ক্লিয়ার। 180 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া মানে কি? ঠিক উল্টো দিকে চলে যাবে। আচ্ছা, এখন একটা আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখব। প্রশ্ন হচ্ছে দুটি সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারে কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, দুইটা সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারে কিনা প্রশ্ন করছে আমাদের। লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল। ধরো দুইটা ভেক্টর, আমি এ ভেক্টর একটা, আরেকটা ভেক্টর হচ্ছে আমার বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের লব্ধি ধরে নিই আমি, এই দুইটা ভেক্টরের লব্ধি অর্থাৎ যোগফল ভেক্টর হচ্ছে ধরে নিই আমি আর ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে। তাহলে দুইটা ভেক্টরের লব্ধি কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে। এখন দেখো এই দুইটা ভেক্টরের লব্ধি শূন্য কখন হইতে পারবে? এই দুইটা ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারবে যদি কি হয়? এই দুইটা ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারবে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কি হয়? ঋণাত্মক ভেক্টর হয়। পরস্পর ঋণাত্মক ভেক্টর হওয়া মানে কি? আমরা অনুধাবনে লিখবা, ফার্স্ট লাইন লিখবা কি? এই দুইটা ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারবে যদি ভেক্টর দুইটা পরস্পর কি হয়? পরস্পর ঋণাত্মক ভেক্টর হয়। এখন ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে ব্যাপারটা কি? ঋণাত্মক ভেক্টরের মান সমান, কিন্তু কি হয়? দিকটা ডিফারেন্ট হয়। এখন ঋণাত্মক ভেক্টরের মান সমান মানে কি? আমরা কি লিখতে পারি? মান সমান মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, দেখো সরি, রিমুভ করা যায় না কেন? ওকে, দেখো যে কোনো একটা ভেক্টরের মানকে প্রকাশ করা হয়, এই যে বি ভেক্টর দেখতেছো, এর মান কত? এর মান হচ্ছে বি, এর মান হচ্ছে বি।
এই যে এ ভেক্টর, এর মান হচ্ছে কি, এভাবে প্রকাশ করা হয়, এই এ ভেক্টরের মান হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে বি, এ ভেক্টরের মান হচ্ছে এ। তাহলে আমি কি বললাম, দুইটা ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারে যদি এরা পরস্পর ঋণাত্মক ভেক্টর হয়। একটু আগে আমরা ঋণাত্মক ভেক্টরের বৈশিষ্ট্য কি পড়ে আসলাম, দুইটা ভেক্টরের মান সমান হবে। এখন এ ভেক্টর আর বি ভেক্টরের মান সমান মানে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর আর বি ভেক্টরের মান সমান আমরা লিখতে পারি, মানে লিখতে পারি আমরা এ ইকুয়াল টু বি। এখন আমরা কি পেয়ে গেলাম, এ ইকুয়াল টু বি পেয়ে গেলাম, অর্থাৎ দুটা ভেক্টরের মান সমান। কিন্তু এদের কি হয়েছে, এদের দিকটা বিপরীত, এদের দিকটা বিপরীত। এখন দেখো কি লিখতে পারি আমরা, এ ইকুয়াল টু যেহেতু বি, এখন এ ভেক্টরের জায়গায় এ ভেক্টর রেখে দিতে পারি। এখন বি এর জায়গায়ও আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, কারণ কি এদের মান সমান। বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। কিন্তু যখনই ভেক্টর চলে আসবে, এর অবশ্যই কি চলে আসবে, দিক চলে আসবে। যেহেতু এরা পরস্পর ঋণাত্মক, তাইলে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর সমান আমরা লিখতে পারি মাইনাস বি ভেক্টর। এদের মান সমান কিন্তু এদের দিকটা কিন্তু ঋণাত্মক, অর্থাৎ কি তোমার বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস এ ভেক্টর। যেহেতু এদের মান সমান কিন্তু দিকটা বিপরীত, অর্থাৎ এরা পরস্পর ঋণাত্মক ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বি ভেক্টরের জায়গায় কি লিখতে পারি, মাইনাস এ ভেক্টর, অর্থাৎ কি এদের লব্ধি কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি কনক্লুশনে আসলাম, দুইটা সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য কখন হইতে পারবে, আমি লিখে দিই, লব্ধি শূন্য হতে পারবে যদি ভেক্টরদ্বয় পরস্পর ঋণাত্মক ভেক্টর হয়। আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের। আর তোমরা এটা ফার্স্ট লাইন লিখবা, তারপর হচ্ছে এভাবে তোমরা ডেসক্রাইব করে দিবা। এখানে যেভাবে ডেসক্রাইব করলাম আমি, ওইভাবে তোমরা একটু ডেসক্রাইব করে দিবা, তাইলেই হয়ে যাবে অনুধাবনমূলক প্রশ্ন। যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেন, তোমাদের এক লাইন লিখলে কিন্তু হবে না। লব্ধি শূন্য হতে পারবে যদি ভেক্টরের দুইটা ভেক্টর পরস্পর ঋণাত্মক ভেক্টর হয়, তখন কি বলবা, তখন এই দুইটা লিখবা, দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, তখন এদের লব্ধি লিখবে এভাবে। এখন যেহেতু পরস্পর ঋণাত্মক ভেক্টর, আমরা কি লিখতে পারি, বি ভেক্টরের জায়গায় কি লিখতে পারি, মাইনাস এ ভেক্টর। তাহলে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান কি হয়ে যাবে, লব্ধি শূন্য হয়ে যাবে। এভাবে তোমরা দেখাই দিবে। ওকে, এরপরে আসে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কারা, দুইটা ভেক্টরের যদি দিক একই দিকে হয়, আমরা কি জানি ভেক্টরের কি আছে, মান আছে, দিক আছে। এখন মান নিয়ে যদি সমান হইতে হয়, দুইটা ভেক্টর সমান হইতে হয়, তাইলে আমরা কি দেখে আসছি, এদের মানও সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে। কিন্তু সদৃশ হওয়ার জন্য তোমার মান সমান হওয়ার দরকার নাই, জাস্ট দিকটা যদি একই দিকে হয়, তোমার দুইটা ভেক্টরের দিক যদি একই দিকে হয়, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এখন তোমার এই ভেক্টরের দিকও এইদিকে, এই ভেক্টরের দিকও এইদিকে, তাহলে দুইটা ভেক্টরের দিক একই দিকে। কিন্তু এই ভেক্টরের মান ধরো 5 একক, তোমার এই ভেক্টরের মান হচ্ছে 2 একক। এখন মানের যে পার্থক্য ওইটা ম্যাটার করতেছে না, মান ভিন্ন হোক, কিন্তু এদের দিক একই দিকে। যেহেতু দিক একই দিকে, তাই এরা কি হবে, সদৃশ ভেক্টর হবে। আশা করি সদৃশ ভেক্টর ক্লিয়ার। এবার বিসদৃশ ভেক্টর কারা, বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রেও তোমার মান নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, জাস্ট দিক নিয়ে চিন্তা করবা। যদি একটা ভেক্টরের দিক, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আমরা কি বললাম, মান নিয়ে চিন্তা করার দরকার নাই, জাস্ট দেখবো দিকটা পরস্পরের উল্টা কিনা। ধরো একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে আর একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে, পরস্পর কিন্তু উল্টা হইতে হবে দিকটা। পরস্পর উল্টা হইলেই মান নিয়ে আমরা চিন্তা করব না, এটা 5 ইউনিট, এটা ও ধরে নিই 2 ইউনিট, আমরা মান নিয়ে চিন্তা করব না। দিকটা যদি পরস্পর উল্টা হয়, তাইলেই কি হয়ে যাবে, বিসদৃশ ভেক্টর হয়ে যাবে। ইংলিশ টার্মটাও মনে রাখবা, সদৃশ ভেক্টর হচ্ছে লাইক ভেক্টর, বিসদৃশ ভেক্টর হচ্ছে তোমার আনলাইক ভেক্টর। ওকে, এখন আসি সমরেখ ভেক্টর কারা। সমরেখ ভেক্টর হচ্ছে ঠিক সদৃশ ভেক্টরের মতো, তোমরা সমরেখ ভেক্টরকে তোমরা সদৃশ ভেক্টরও বলতে পারো। সমরেখ ভেক্টরের অপর নাম সদৃশ ভেক্টর। এখন দেখো সমরেখ ভেক্টরের ইংলিশ টার্মটা কি, কোলিনিয়ার ভেক্টর। দুইটা ভেক্টর, ধরো
একই দিকে ক্রিয়া করতেছে, ধরো তোমার একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে, আর একটা ভেক্টর একই রেখা বরাবর ক্রিয়া করতেছে, আর একটা ভেক্টর কি এদের সমান্তরালে ক্রিয়া করতেছে। এদের স্পেশালিটিটা কি? এদের স্পেশালিটি হচ্ছে এরা একই রেখা বরাবর ক্রিয়া করতেছে, এদের মান সমান হওয়ার দরকার নাই, এদের মান সমান না, কিন্তু এদের দিকটা কিন্তু একই। এরা একই রেখা বরাবর অথবা একই সমান্তরালে ক্রিয়া করতেছে। এই একটা ভেক্টর এ ভেক্টর ধরে নিই, বি ভেক্টর ধরে নিই, সি ভেক্টর ধরে নিই। এই যে এখানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেখতেছো, এরা একই রেখা বরাবর ক্রিয়া করতেছে অথবা একই সমান্তরালে ক্রিয়া করতেছে। এই যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এরা হচ্ছে কি হবে পরস্পর পরস্পর সমরেখ বা সদৃশ ভেক্টর তোমরা বলতে পারো। কি বললাম? এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর পরস্পর কি সমরেখ বা সদৃশ ভেক্টর। তাহলে এখন কি একটা কনক্লুশন আসা যায় কি, সমরেখ ভেক্টর যেই কথা, সদৃশ ভেক্টরও কিন্তু একই কথা, মনে রাখবো এটা। আচ্ছা, এখন আরেকটা অনুধাবনমূলক কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা ফার্স্টে গিয়ে দিয়ে দিব সমরেখ ভেক্টরের সংজ্ঞাটা দিয়ে দিব। সমরেখ ভেক্টরের সংজ্ঞা কি পড়ছি? যদি দুইটা ভেক্টর একই রেখা বরাবর অথবা একই সমান্তরালে ক্রিয়া করে, তাইলে এরাই হচ্ছে কি সমরেখ ভেক্টর। ও আচ্ছা, আরেকটা জিনিস, এরা যেহেতু সমান্তরালে ক্রিয়া করে অথবা একই রেখা বরাবর ক্রিয়া করে, সমরেখ ভেক্টর বা সদৃশ ভেক্টরের আরেকটা নাম হচ্ছে কি তোমার সমান্তরাল ভেক্টর। এটা মনে রাখবা, যেহেতু সমান্তরালে ক্রিয়া করতেছে, সিম্পল জিনিস। সমান্তরালে যদি ক্রিয়া করে তাইলে যেহেতু সমরেখ ভেক্টর বলা হয়, তাইলে সমরেখ ভেক্টরের অপর নাম কি তোমার সমান্তরাল ভেক্টর। এখন সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয় কেন? সমরেখ ভেক্টরের সংজ্ঞাটা দিয়ে দিব, সংজ্ঞা দেওয়ার পর বলবো। সংজ্ঞা থেকেই তো বুঝতে পারতেছি। দেখো, সমান ভেক্টর কাদেরকে বলা হয়? সমান ভেক্টরের জন্য কিন্তু মানও সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে। সমান ভেক্টরের সংজ্ঞা হচ্ছে কি, যে সকল ভেক্টরের মানও সমান দিকও সমান, এরাই হচ্ছে পরস্পর সমান ভেক্টর। কিন্তু সমরেখ ভেক্টরের সংজ্ঞা কি? যদি দুইটা ভেক্টর একই সমান্তরালে বা একই রেখা বরাবর ক্রিয়া করে, তাইলেই হচ্ছে তারা সমরেখ ভেক্টর। এখন ব্যাপার হচ্ছে তোমার সমরেখ ভেক্টরের ক্ষেত্রে তোমার সমরেখ ভেক্টরের, আচ্ছা দেখাই আমি, ধরো সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর হচ্ছে এখন আমরা এভাবে দিয়ে দিতে পারি সমরেখ ভেক্টর, সংজ্ঞা দিয়ে দিব, তারপর হচ্ছে এভাবে এক্সাম্পল দিয়ে দিব। প্রথমে সংজ্ঞা দিব আমরা যখন লিখব, তখন সংজ্ঞা দিয়ে, এটা ধরো এ ভেক্টর, এটা ধরো আমার কি এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা হচ্ছে আমার সি ভেক্টর। এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এখন দেখো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের ক্ষেত্রে স্পেশালিটিটা কি? এদের মান সমান নয় কিন্তু দিক একই। মান সমান নয় কিন্তু দিক একই, অর্থাৎ এরা কি সমরেখ ভেক্টর, কিন্তু আবার সমান ভেক্টর। সমান ভেক্টরের ক্ষেত্রে কি হইতে হবে? এখন আমরা সমান ভেক্টরটা একটু ব্যাখ্যা করি। তোমার যখন সমান ভেক্টর আসবে, যখনই তোমার, এটা হচ্ছে সমরেখ ভেক্টর, এটা হচ্ছে সমান ভেক্টর, যখনই তোমার সমান ভেক্টর আসবে তখন কি হবে? সমান ভেক্টরের ক্ষেত্রে কি হইতে হবে? মান তো সমান হইতে হবে, দুইটা ভেক্টরের মান সমান হইতে হবে, আবার কি হইতে হবে? দিকও একই হইতে হবে। দেখো, এই দুইটা ভেক্টর কিন্তু মান সমান। এই যে দুইটা ভেক্টর দেখতেছি আমরা, এই দুইটা ভেক্টরের মান সমান, এই দুইটা ভেক্টরের মান সমান, আবার দিক একই। এইটা যদি আমি ধরো ডি ভেক্টর বলি, এটা ই ভেক্টর বলি, তাইলে এখানে হচ্ছে কি এ বি সি পরস্পর হচ্ছে সমরেখা ভেক্টর, কিন্তু ডি আর ই হচ্ছে সমান ভেক্টর। আমরা প্রথমে সমরেখা ভেক্টর আর সমান ভেক্টরের সংজ্ঞাটা দিয়ে দিব, সংজ্ঞা তো আগে যা পড়াইছি তা থেকে পারবা। এরপর এভাবে এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। সমরেখা ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে তোমার, এরা একই দিকে ক্রিয়া করে কিন্তু এদের মান সমান নয়, সমান হইতেও পারে সমান নাও হইতে পারে, কিন্তু সমান ভেক্টরের ক্ষেত্রে কি হইতে হবে? এরা একই দিকেও ক্রিয়া করবে, মানও কিন্তু সমান হইতে হবে। তাই কি সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। কারণ কি, সমরেখ ভেক্টরের তোমার মান সমানও হইতে পারে, নাও সমান হইতে পারে। দ্যাটস ইট, এভাবে ব্যাখ্যা করবে।
এরপরে আসে বিপ্রতীক ভেক্টর। তোমার ইংলিশ টার্মটাও মনে রাখবা, রেসিপ্রোকাল ভেক্টর। এখন দুইটা ভেক্টর ধরো, সংজ্ঞাটা তোমরা পড়ে নাও। দুইটা সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। এখন দেখো, ধরো আমার একটা ভেক্টর, আরেকটা ভেক্টর এইটা। এখন এই দুইটা ভেক্টরের কি হবে? এই দুইটা ভেক্টরের তোমার দিক একই হবে, কিন্তু এই ভেক্টরের মান যদি, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটার মান কত? এ। এই ভেক্টরটার মান কি কত? এ। তাহলে এই ভেক্টরটার মান কি হবে? এই ভেক্টরটার মান হবে 1/a। আশা করি ক্লিয়ার। ধরো এই ভেক্টরটার মান হচ্ছে কত? এই ভেক্টরটার মান হচ্ছে তোমার 5 ইউনিট। এদের কিন্তু দিক একই, এদের কিন্তু দিক একই থাকবে, কিন্তু ব্যাপারটা কি হবে? এদের মানটা একটা অপরটার ইনভার্স হবে। তাহলে এই ভেক্টরটা যদি 5 ইউনিট হয় আর একটা ভেক্টর যদি 1/5 ইউনিট হয়, অর্থাৎ একটা ভেক্টরের মান যদি a হয় আর একটা ভেক্টরের মান কত হবে? আর একটা ভেক্টরের মান হবে 1/a। একটা, অর্থাৎ ভেক্টরের মান যদি পরস্পর ইনভার্স হয়, পরস্পর বিপ্রতীপ হয়, তাহলে দুইটা ভেক্টরের মান যদি পরস্পর বিপ্রতীপ হয়, অর্থাৎ একটার মান যদি a হয় আর একটার মান যদি 1/a হয়, তাইলে এদেরকে কি বলা হয়? বিপ্রতীপ ভেক্টর বলা হয় পরস্পর। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসে সমতলীয় ভেক্টর আর অসমতলীয় ভেক্টর। আচ্ছা, সমতলীয় ভেক্টর কি? আমি একটা তল ড্র করি। আচ্ছা, আমি একটা কিউব আঁকাচ্ছি, তো তোমাদের 3D ফিল দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা দেখো, এখানে কয়টা তল দেখতে পাচ্ছ? এখানে তোমার 3টা তল দেখা যাচ্ছে, কিন্তু কয়টা তল? 3টা তল। আমি এগুলো একটু আঁকিয়ে চিহ্নিত করে দিই। একটা তল আমি ব্লু কালার দিয়ে মার্ক করলাম, এটা একটা তল। এরপরে ধরো এইটা আরেকটা তল, এরপরে হচ্ছে এইটা আরেকটা তল। ঘনত্ব চিহ্ন এখন বুঝতে পারতেছ আশা করি, 3D একটা ফিল পাওয়া যাচ্ছে আই থিঙ্ক। দেখো, এই 3টা কিন্তু ইন্ডিভিজুয়াল তল, তাই না? এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল তল দেখা যাচ্ছে। এখন দেখো, এটা একটা তল, এটা একটা তল, এটা আরেকটা তল। এখন যদি অনেকগুলা ভেক্টর ধরো এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে, আমি একটু দিকটাও দিয়ে দিই। এই ভেক্টরগুলোর মান যাই হবে হোক, দিক যাই হবে হোক, এই যে এখানে যতগুলা ভেক্টর দেখতেছো না, এই ভেক্টরগুলো কিন্তু কি শুধুমাত্র একটা তলের মধ্যে অবস্থান করতেছে। এরা কি একটা তলেই অবস্থান করতেছে। এগুলা কি ধরো, এইটাকে এ ভেক্টর বললাম, বি ভেক্টর বললাম। এখানে কি বলতে পারি আমরা তাইলে? এ ভেক্টর আর বি ভেক্টর উভয়ই যেহেতু তোমার কোথায় অবস্থান করতেছে? একটা তলেই অবস্থান করতেছে। তাইলে হচ্ছে তোমার এই চিত্রের মধ্যে এ ভেক্টর, বি ভেক্টর হচ্ছে কি, এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে তোমার সমতলীয় ভেক্টর। এ ভেক্টর, বি ভেক্টর সমতলীয় ভেক্টর। কারণ কি? ওরা একই সমতলে অবস্থান করতেছে। এখন দেখো, আমি ধরো আরেকটা ডিফারেন্ট তলে যাই। আমি ধরো এই তলে একটা ভেক্টর দিলাম, এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম, আবার এখানে একটা দিলাম। এই ভেক্টরগুলো আমি দিলাম, দিকটাও মার্ক করে দিই। এটার দিক এদিকে, এইটার দিক এদিকে, এইটার দিক এদিকে।
তাহলে এখানে ধরো একটা ভেক্টরের নাম দিয়ে দিই, এটা ধরে নাও সি ভেক্টর একটা দিলাম আমি। এখন দেখো এ ভেক্টর সি ভেক্টর, এ ভেক্টর একটা তলে অবস্থান করতেছে, আবার কিন্তু সি ভেক্টর ভিন্ন একটা তলে অবস্থান করতেছে। এখানেও যদি এই তলেও যদি আমি আরেকটা ভেক্টর দিই, ধরো ধরো এখানে একটা ডি ভেক্টর আমি দিই, এখানে একটা ডি ভেক্টর দিয়ে দিলাম, এখানে একটা যদি ডি ভেক্টর দিয়ে দিই আমি, তাহলে আমরা কি বলতে পারি, দেখো এ ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর যদি তিনটা ভেক্টর হয়, এই তিনটা ভেক্টর কিন্তু তিনটা ভিন্ন তলে অবস্থান করতেছে। তাহলে কি বলতে পারি আমরা, এখানে এ ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর এরা কি, এরা কিন্তু অসমতলীয় ভেক্টর। কারণ কি, এরা হচ্ছে কি অসমতলীয় ভেক্টর, কারণ হচ্ছে কি ওরা তিনটা ভিন্ন তলে অবস্থান করতেছে, তাই না? আশা করি ক্লিয়ার। এবার দেখো শূন্য ভেক্টর কারা। শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর মানে কি, নাম শুনেই বুঝতে পারতেছো, যে ভেক্টরের মান শূন্য ওইটা হচ্ছে কি শূন্য ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের কোনো দিক থাকবে না, ধরো এইরকম শূন্য ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি জাস্ট একটা বিন্দু দ্বারা, জাস্ট একটা বিন্দু দ্বারা প্রকাশ করতে পারি। কেন? এর কোনো মান নাই, এর আবার দিকও কোনো নির্দিষ্ট দিকও নাই। কারণ কি, এর মান হচ্ছে শূন্য, এরা সঠিক ভেক্টর নয়। সঠিক ভেক্টর কি আবার, আচ্ছা সঠিক ভেক্টর হচ্ছে শূন্য ভেক্টরের উল্টা। সঠিক ভেক্টর কাকে বলা হয়? সঠিক ভেক্টরের সংজ্ঞাটা যদি আমি বলি, যে সকল ভেক্টরের মান আছে, যে সকল ভেক্টরের মান আছে এরা সকলেই হচ্ছে তোমার কি, এরা সকলেই তোমার সঠিক ভেক্টর। তাহলে কি শূন্য ভেক্টর ব্যতীত যত ভেক্টর আছে সবগুলাই হচ্ছে তোমার কি সঠিক ভেক্টর, কারণ কি এদের একটা মান থাকে। তাহলে শূন্য ভেক্টর কারা? যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে কি শূন্য ভেক্টর বলা হয়। আচ্ছা, শূন্য ভেক্টর একটা সুন্দর জিনিস আছে এখানে। শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায়? দুইটা সমান ভেক্টরের বিয়োগে পাওয়া যায়। ওই যে আমরা দেখছিলাম একটু আগেই তো শুরুতে একটা অনুধাবনমূলক কোয়েশ্চেন দেখছি, মানে দুইটা ভেক্টরের লব্ধি কেমনে শূন্য পাওয়া যায়, কি করবে দেবো আমরা, শূন্য পাওয়ার জন্য আমরা জাস্ট দুইটা ঋণাত্মক ভেক্টরের ভেক্টর যোগ করে দেব, দুইটা পরস্পর ঋণাত্মক ওই রকম ভেক্টর যোগ করে দিলেই আমরা কি পাই, দুইটা ভেক্টরের লব্ধি শূন্য পাই। অর্থাৎ তোমার যদি একটা শূন্য ভেক্টর পাইতে হয় তাহলে কি হইতে হবে, কি করতে হবে, দুইটা সমান ভেক্টরের বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা কি পেয়ে যাব, একটা শূন্য ভেক্টর পেয়ে যাব। ওকে, স্বাধীন ভেক্টর কারা? ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায় তাহলে তাকে কি বলা হয়, স্বাধীন ভেক্টর বলা হয়। কেমন দেখো, ধরো আমি একটা 2D প্লেন আঁকাই, এটা একটা কি 2D প্লেন, এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে আমার মূল বিন্দু 0 0। এই যে মূল বিন্দু থেকে, এটা কি মূল বিন্দু তাই না, এটা মূল বিন্দু। কি বললাম, স্বাধীন ভেক্টর কারা? ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায় তাহলে হচ্ছে তারা স্বাধীন ভেক্টর। আবার সীমাবদ্ধ ভেক্টর কারা? যদি ভেক্টর রাশির পাদবিন্দু নির্দিষ্ট থাকে তাহলে তারা হচ্ছে কি সীমাবদ্ধ ভেক্টর। এটা হচ্ছে ফ্রি ভেক্টর, এটা হচ্ছে লোকালাইজড ভেক্টর। এখন স্বাধীন ভেক্টর কারা, সীমাবদ্ধ ভেক্টর কারা, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ওইটা একটু, ধরো আমি এই মূল বিন্দু থেকে এদিকে একটা ভেক্টর আঁকাইলাম, এদিকে একটা ভেক্টর আঁকাইলাম, এদিকে আরেকটা ভেক্টর আঁকাইলাম, এদিকে আরেকটা ভেক্টর আঁকাইলাম, এদিকেও ভেক্টর আঁকাইলাম। মূল বিন্দু থেকে আঁকাইছি, কিন্তু প্রত্যেকটা ভেক্টর কোথা থেকে স্টার্ট হয়েছে, মূল বিন্দু থেকে স্টার্ট হয়েছে। প্রত্যেকটা ভেক্টর আমাদের মূল বিন্দু থেকেই স্টার্ট হয়েছে। আচ্ছা দেখো তো, এই যে অনেকগুলা ভেক্টর আঁকাইলাম আমি, প্রত্যেকটা ভেক্টরের পাদবিন্দু কোথায়, মূল বিন্দুতে। এদের পাদবিন্দু কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ কি পাদবিন্দু মূল বিন্দুতে। যেহেতু এদের পাদবিন্দু নির্দিষ্ট তাই এরা হচ্ছে কি তোমার সীমাবদ্ধ ভেক্টর। এখন যদি আমি আরও কিছু ভেক্টর আঁকাইতাম, ধরো আমি আমি এখানে একটা ভেক্টর আঁকাইলাম, এই কালারটা না দিই, অনেকটা কালার ইউজ করি আমি,
ধরো হোয়াইট কালার ইউজ করলাম, এখানে একটা ভেক্টর রাখাইলাম, এখানে একটা ভেক্টর রাখাইলাম, এখানে একটা ভেক্টর রাখাইলাম, এদের দিকটাও দিয়ে দিই, এখানে এখানে এখানে। তাহলে এই ভেক্টরটার পাদবিন্দু কোথায়? এই ভেক্টরটার পাদবিন্দু হচ্ছে এটা, এই ভেক্টরটার পাদবিন্দু হচ্ছে এটা, এই ভেক্টরটার পাদবিন্দু হচ্ছে এটা। দেখো এই যে হোয়াইট যে তিনটা ভেক্টর রাখাইলাম, এদের পাদবিন্দু কি এক জায়গায়? এদের পাদবিন্দু কিন্তু এক জায়গায় না, অর্থাৎ এদের পাদবিন্দু কি তোমার নির্দিষ্ট নয়। যেহেতু পাদবিন্দু নির্দিষ্ট নয়, তাইলে এদেরকে আমরা কি বলতে পারি? যেহেতু পাদবিন্দু কোথায় হবে তা আমরা যেহেতু ইচ্ছা মতো পছন্দ করতে পারতেছি, তাইলে এই তিনটা ভেক্টর হচ্ছে তোমার স্বাধীন ভেক্টর, ফ্রি ভেক্টর। আবার দেখো মূলবিন্দু থেকে আমি যে যতগুলা ভেক্টর রাখাইছি প্রত্যেকটা ভেক্টরের পাদবিন্দু কিন্তু তোমার নির্দিষ্ট, এই যে মূলবিন্দুতে অবস্থান করতেছে। তাহলে মূলবিন্দু থেকে যত ভেক্টর রাখাইছি সবগুলোর পাদবিন্দু যেহেতু নির্দিষ্ট, তাহলে এরা হচ্ছে তোমার কি সীমাবদ্ধ ভেক্টর, অর্থাৎ লোকালাইজড ভেক্টর। ওকে, এরপরে আসে অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা একটু দেখো, একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট আমি বুঝাই দিব, এরপর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় বা নির্দেশ করার জন্য যে ভেক্টর বিবেচনা করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু মানে কি? ধরো প্রসঙ্গ কাঠামো বলতে বোঝাচ্ছে তুমি একটা 2D প্লেনের কথা বোঝাচ্ছে। ধরো আমি একটা 2D প্লেন আঁকাইলাম, তাহলে ধরে নিই আমার এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, আমার এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। তোর এখান থেকে স্টার্ট হচ্ছে ওই রকম ভেক্টর আর কি। এখন দেখো মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অনেকগুলা বিন্দু আছে এখানে, আমি প্লেনে আমার অনেকগুলা বিন্দু আঁকাইছি। ধরো এখানে আরেকটা বিন্দু দিলাম আমি, যাও আমার মূল বিন্দুটা কোথায়? আমার এটা হচ্ছে আমার মূল বিন্দু 0 0, এটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এখন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান, এই যে এই বিন্দুগুলোর অবস্থান কি করতে পারবো? নির্দেশ করার জন্য যে ভেক্টর বিবেচনা করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। ধরো আমার এখানে এ ভেক্টর বলা আছে, এটা হচ্ছে তোমার বি ভেক্টর, এটা হচ্ছে তোমার সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এটা হচ্ছে আমার উ বিন্দু। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুটা কি? উ বিন্দু। এখন দেখো এই যে মূল বিন্দুর সাপেক্ষে আমি এদের অবস্থান কেমনে নির্দেশ করব? এই যে মূল বিন্দু থেকে একটা রেখা টেনে দিব, মূল বিন্দু থেকে একটা রেখা টেনে দিব ওই যে ওই বিন্দুর সাথে, মূল বিন্দু থেকে একটা রেখা টেনে দিব এই বিন্দুর সাথে, মূল বিন্দু থেকে একটা রেখা টেনে দিব এই বিন্দুর সাথে, মূল বিন্দুর সাথে একটা রেখা টেনে দিব এই বিন্দুর সাথে। আশা করি ক্লিয়ার। এখন দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটা নির্দেশ করা হচ্ছে। এই যে এখানে একটা ভেক্টর, ওই ভেক্টরটাকে কি বলা হয়? এটা যদি আমাদের মূল বিন্দু কি হয়, এই বিন্দুটা যদি আমার উ বিন্দু হয়, ধরো আমি একটু মার্ক করে দিই, এই বিন্দুটা হচ্ছে আমার উ বিন্দু। এটা যদি ধরো আমার উ বিন্দু, এটা হচ্ছে উ বিন্দু, তাইলে এটাকে লেখা হবে তোমার উ এ ভেক্টর। উ থেকে এর দিকে দিক দেখো এর, এটা হচ্ছে তোমার উ বি ভেক্টর, এটা হচ্ছে তোমার উ ই ভেক্টর, এটা হচ্ছে তোমার উ ডি ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে ওই বিন্দুর যোগফল। এই যে আরেকটা এটা আছে, এটা হচ্ছে তোমার এই যে এইটা, এটা হচ্ছে তোমার উ সি ভেক্টর। আচ্ছা এদের দিকটা হবে কি? এদিকে, মূল বিন্দু থেকে ওই বিন্দু বরাবর এদের দিক হবে। আশা করি অবস্থান ভেক্টরের সংজ্ঞাটাও ক্লিয়ার তোমাদের। আচ্ছা দেখো এখন একটা অনুধাবনমূলক প্রশ্ন আসছে কি, অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর ব্যাখ্যা করো। ওকে, অবস্থান ভেক্টরের সংজ্ঞাও জানি, সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞাও জানি। আচ্ছা সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞা কি? কোনো একটা ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট হয় তাইলে সেটা হচ্ছে কি সীমাবদ্ধ ভেক্টর। এখন দেখো একটু আগে যে দেখলাম এই চিত্রটাতে যে দেখলাম, এই চিত্রটা দিয়ে আমরা এই প্রশ্নটা ব্যাখ্যা করে দিতে পারি না? এই চিত্রটা আমরা আঁকাই দিব, দেন বলবো কি এখানে যত অবস্থান ভেক্টর দেখতেছি প্রত্যেকটা অবস্থান ভেক্টরের পাদবিন্দু কি? মূলবিন্দু। প্রত্যেকটা অবস্থান ভেক্টরের পাদবিন্দু মূলবিন্দু, অর্থাৎ পাদবিন্দুটা তোমার নির্দিষ্ট। তাই আমরা কি বলতে পারি, যেহেতু এই যে এতগুলো অবস্থান ভেক্টর আমরা আঁকাইলাম, এই প্লেনে আমি 5টা অবস্থান ভেক্টর আঁকাইছি, প্রত্যেকটা অবস্থান ভেক্টরের পাদবিন্দু কোথায়? মূলবিন্দুতে, অর্থাৎ পাদবিন্দু নির্দিষ্ট। তাই আমরা কি বলতে পারি, যেহেতু পাদবিন্দু নির্দিষ্ট অর্থাৎ অবস্থান ভেক্টর একটা তোমার সীমাবদ্ধ ভেক্টর।
গুছিয়ে লিখে দিবা, কি করবা, শুরুতে অবস্থান ভেক্টরের সংজ্ঞা দিতে পারো, সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞা দিতে পারো, দেন এই চিত্র দিয়ে তুমি একটু বুঝাই দিতে পারো, নিজের মতো করে সাজাই লিখে নিবা। ওকে, এরপরে আসছে কি সরণ ভেক্টর। যদি একটি বস্তুকণা পি অবস্থান থেকে কি অবস্থানে স্থানান্তরিত হয়, তবে পি বিন্দুকে পাদবিন্দু ধরে অঙ্কিত ভেক্টরকে কি বলা হয়, সরণ ভেক্টর বলা হয়। আচ্ছা, আমি একটু চিত্র আঁকাই বুঝাই দিই এই জিনিসটা। ধরো একটা প্লেন আঁকাই, আমি প্লেন আঁকাইলাম, এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে আমার মূল বিন্দু, ও বিন্দু 0 0 মূল বিন্দু। এখন হচ্ছে এদিকে একটা আমি কি করলাম, পি ভেক্টর আঁকাইলাম, এদিকে একটা কি কিউ ভেক্টর আঁকাইলাম আমি। ধরো এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কি কিউ ভেক্টর, পি ভেক্টর এদিকে, কিউ ভেক্টর এদিকে। তাহলে আমি এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি উ পি ভেক্টর, যেহেতু উ বিন্দু থেকে, আর এটাকে আমি বলতে পারি উ কিউ ভেক্টর। একটু সুন্দরভাবে লিখি, এটা হচ্ছে উ পি ভেক্টর, এটা হচ্ছে আমার উ কিউ ভেক্টর। সুন্দরভাবে লেখা যাচ্ছে না। এখন দেখো, এখন সরণ ভেক্টর কি, দেখো এখানে হচ্ছে আমার কি অবস্থান করতেছে, এখানে আমার পি ভেক্টরটা অবস্থান করতেছে, এখানে আমার কিউ ভেক্টরটা অবস্থান করতেছে, তাই না? এখন কোনো একটা বস্তুকণা যদি পি থেকে কি অবস্থানে স্থানান্তরিত হয়, তাহলে কি হবে, পি থেকে কি অবস্থানে স্থানান্তরিত হওয়া মানে কি, পি থেকে কি অবস্থানে স্থানান্তরিত হওয়া মানে কি, এই যে পি দেখতেছো তোমরা, পি থেকে এই যে পি অবস্থান থেকে অবস্থান ভেক্টরের অবস্থান ভেক্টর যে আমরা একটু আগে পরে আসছি, তাহলে এটা কি, এটা হচ্ছে পি অবস্থান, উ পি অবস্থান ভেক্টর, এটা হচ্ছে উ কি অবস্থান ভেক্টর। তাইলে এদের সরণ ভেক্টর কি হবে, যদি কোনো একটা বস্তুকণা পি অবস্থান থেকে কিউ অবস্থানে স্থানান্তরিত হয়, এই যে পি অবস্থান, পি অবস্থান থেকে কি হচ্ছে, বস্তুকণাটা কিউ অবস্থানে স্থানান্তরিত হচ্ছে, তাইলে পি বিন্দুকে বিন্দু ধরে কিউ পর্যন্ত অঙ্কিত ভেক্টরকে কি বলা হয়, এর সরণ ভেক্টর বলা হয়। তাহলে এখানে হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে একটা কি পি বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত যে একটা আঁকাইলাম আমরা, এটা ধরো পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। পি বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত যে একটা ভেক্টর আঁকাইলাম, ওইটাই হচ্ছে আমার কি সরণ ভেক্টর। তাহলে এখানে কি পি কিউ ভেক্টর একটি সরণ ভেক্টর। তাহলে এখানে কি পি কিউ ভেক্টরটাই হচ্ছে কি একটা সরণ ভেক্টর। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন একক ভেক্টর জিনিসটা কি, একক ভেক্টর। এখন দেখো আমরা কি বলছি, ভেক্টরের কি আছে, মান আছে, সাথে আরেকটা দিক আছে। ভেক্টরের মান আছে, সাথে হচ্ছে দিক আছে। তাহলে যে কোনো একটা ভেক্টর রাশি মানে কি তোমার মান, যে কোনো একটা ভেক্টর রাশির মানে হচ্ছে মান ইনটু দিক। এখন যে কোনো একটা ভেক্টর রাশি মান এবং দিক আছে, ওই ভেক্টর রাশিটাকে যদি আমি, ওই ভেক্টর রাশিকে যদি আমি ধরো ওই ভেক্টর রাশিকে যদি আমি এর মান দ্বারা ভাগ করে দিই, তাইলে কি থাকে, ওই ভেক্টর রাশিকে আমি যদি মান দ্বারা ভাগ করে দিই, ধরো একটা ভেক্টর রাশি যেটার কি আছে, মান এবং দিক আছে, মানের সাথে দিক গুণ আকারে আছে। এখন ওই ভেক্টর রাশির কি করব, আমি ওই ভেক্টর রাশির মান দ্বারা আমি ওই ভেক্টর রাশিকে ভাগ করে দিলাম। ধরো ওই ভেক্টর রাশির যে মান আছে, ওই মান দ্বারা আমি ভেক্টর রাশিটাকে ভাগ করে দিলাম। তাহলে কি হবে, মানের সাথে মান কাটাকাটি চলে যাবে, এখানে কি থাকবে, একটা 1 থাকবে। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 1 পাচ্ছি, এন্ড সাথে হচ্ছে একটা দিক পাচ্ছি, 1 পাচ্ছি, সাথে একটা দিকও পাচ্ছি। কিন্তু তাহলে একটা ভেক্টর রাশি, যে কোনো একটা ভেক্টর রাশি ধরো
যে কোনো একটা ভেক্টর রাশিকে যদি একটা মান দ্বারা বা আচ্ছা একক ভেক্টর কাকে বলে হয় যদি আমরা জাস্ট সিম্পল একটা সংজ্ঞা দিতে হয় তাহলে আমরা বলতে পারি যে সকল ভেক্টরের মান এক তাদেরকে কি বলা হয় একক ভেক্টর বলা হয়। দেখো এখন একটা আমরা ভেক্টর রাশি পাইলাম না, যে কোনো একটা ভেক্টর রাশিকে এর মান দ্বারা ভাগ করে, ওই ভেক্টর রাশিটার মান কি এক, কিন্তু সাথে একটা কি আছে দিক আছে। অর্থাৎ একটা বিষয় তো বলতে পারি যে সকল ভেক্টরের মান এক তাদেরকে কি বলা হয় একক ভেক্টর বলা হয়, কিন্তু ওই যে একক ভেক্টরটা পাবো আমরা, ওই একক ভেক্টরটা কি ওই ভেক্টর রাশির দিক নির্দেশ করে। তাহলে কি আমরা যে একক ভেক্টরটা পাই কোনো একটা ভেক্টরের একক ভেক্টরটা কি নির্দেশ করে, তাহলে কোনো ভেক্টরের একক ভেক্টর কোনো ভেক্টরের তাহলে একক ভেক্টর কি নির্দেশ করে, কোনো ভেক্টরের একক ভেক্টর তোমার ওই ভেক্টরের দিক নির্দেশ করে, ওই ভেক্টরের দিক নির্দেশ করে। এই পয়েন্টটা কিন্তু তোমরা মনে রাখবা, কোনো ভেক্টরের একক ভেক্টর কি করে ওই ভেক্টরের দিক নির্দেশ করে। অর্থাৎ দেখো ওই একটা ভেক্টর রাশির মান আর দিক আছে, আমি কি করছি জাস্ট এর মান ধারা ভাগ করে দিয়েছি, তাইলে আমি কি পাচ্ছি দিক পাচ্ছি, সাথে কি ওই ভেক্টরের মানটা এক হয়ে যাচ্ছে। অর্থাৎ যে একক ভেক্টরটা পাচ্ছি কি ওইটা ওই ভেক্টরটার আমার কি নির্দেশ করতেছে দিক নির্দেশ করতেছে। এই পয়েন্টটা আমরা মনে রাখবো। আচ্ছা আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর তিনটি লম্ব অক্ষ থাকে যথা এক্স ওয়াই জেড অক্ষ। আচ্ছা এত কাহিনী না বলি, আমি একটু বুঝাই দিই ব্যাপারটা। আমরা এতক্ষণ কি পড়ে আসছি, আমরা এতক্ষণ 3D প্লেন পড়ে আসছি, এতক্ষণ আমরা কি প্লেন পড়ে আসছি 2D প্লেন পড়ে আসছি, সরি আমি ভুল বলে থাকলে সরি। এতক্ষণ আমরা কি পড়ে আসছি 2D প্লেন পড়ে আসছি, এটা হচ্ছে কি একটা 2D প্লেন। 2D প্লেন মানে কি আমার একটা এক্স অক্ষ থাকে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার কি ওয়াই অ্যাক্সিস। তাহলে কি আমরা এতক্ষণ কি পড়ে আসছি 2D প্লেন পড়ে আসছি, এটা ছিল আমাদের 2D প্লেন। এখন দেখো 2D প্লেনে কি হচ্ছে 2D প্লেনে আমরা জাস্ট একটা তলই ডেসক্রাইব করতে পারি। ধরো এটা একটা তল আমার, এটা একটা তল। এখন দেখো 2D প্লেনে আমরা কি করতে পারতেছি জাস্ট দুইটা ডাইমেনশনই ব্যাখ্যা করতে পারতেছি, যে কোনো একটা তলকে ব্যাখ্যা করতে পারতেছি জাস্ট। কিন্তু এখন ধরো আমাদের চারপাশে আমরা চোখে যত কিছু দেখতেছি সব কিছু সব জিনিসই কিন্তু 3D। 3D মানে কি 2D মানে কি দুইটা ডাইমেনশন মানে কি জাস্ট ধরো দৈর্ঘ্য প্রস্থ এরকম দুইটা ডাইমেনশনও ব্যাখ্যা করতে পারবে। এখন আবার 3D প্লেন মানে কি আমরা আমাদের সামনে যত কিছু দেখতেছি সব কিছুরই কিন্তু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আবার কিন্তু উচ্চতাও থাকে কিন্তু। অর্থাৎ আমরা যত কিছু দেখি সব কিছু কিন্তু 3D জিনিস দেখতেছি। এখন দেখো 3D প্লেনকে যদি আমার ডেসক্রাইব করতে হয় কি হয়েছে আমার যদি 3D প্লেনকে ডেসক্রাইব করতে হয়, 3D প্লেনকে ডেসক্রাইব করতে হলে আমাদের সামনে যত জিনিস দেখতেছি সব কিছু কি 3 ডাইমেনশনাল। অর্থাৎ ধরো তুমি একটা বই নিলা, ওই বই কি শুধু দৈর্ঘ্য আর প্রস্থে সীমাবদ্ধ, ওই বই কিন্তু শুধু দৈর্ঘ্য আর প্রস্থে সীমাবদ্ধ না, ওই বইটার একটা কি থাকে নির্দিষ্ট উচ্চতাও থাকে। অর্থাৎ আমাদের সামনে যত কিছু দেখতেছি সব কিছু যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু আমাদের 3টা ডাইমেনশনের প্রয়োজন হবে। 3টা ডাইমেনশন কেমন, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেরকম ওই রকম সাথে একটা কি থাকে জেড অক্ষও থাকে। জেড অক্ষ কীরকম থাকে এখানে অর্থাৎ 3D প্লেনে কি থাকবে 3টা অ্যাক্সিস থাকবে, এখানে যেমন 2টা অ্যাক্সিস ছিল আমাদের 3D প্লেনে কি থাকবে আমার এক্স অ্যাক্সিস থাকবে, ওয়াই অ্যাক্সিস থাকবে, সাথে আবার আরেকটা কি থাকবে জেড অ্যাক্সিস থাকবে। যাতে ধরো আমরা একটা বইকে আমরা ডেসক্রাইব করতে চাচ্ছি তখন কি এক্স অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রস্থ থাকবে, জেড অ্যাক্সিস বরাবর উচ্চতা থাকবে। এভাবে 3টা ডাইমেনশনকে আমরা কি করতে পারি রিপ্রেজেন্ট করতে পারি 3D একটা প্লেনে। এখন 3D একটা প্লেন কেমনে থাকে ওইটা যদি তোমাদেরকে আমি একটু বুঝাইতে চাই তাহলে দাঁড়াও একটা ছবি আছে আমি ওই ছবি দিয়ে একটু ডেসক্রাইব করি আমি তোমাদের। ছবিটা কই গেল, আচ্ছা ধরো আচ্ছা তোমরা তোমাদের বাসার কর্নারে খেয়াল করো, বাসার একটা কর্নার দেখো তো তোমরা, তোমাদের বাসার যদি যে কোনো একটা কর্নার দেখো, বাসার যে কোনো একটা কর্নারের দিকে তাকাও, এটা ধরো ড্র করা যাবে না, ড্র কেমনি করবো,
ড্র কি করা যাবে না? আচ্ছা ওয়েট, আমি একটু চেষ্টা করি। আচ্ছা এখন হয়তো ড্র করতে পারবো। আচ্ছা দেখো, তোমার এদিক বরাবর চিন্তা করি আমি। ওকে, ধরো আমার কই ওইটা, ওকে ডেস্কটপে যাই। ধরো এদিক বরাবর আমার হচ্ছে, আচ্ছা পেন, তোমরা একটা কাজ করো, তোমরা নিজেদের বাসার কর্নারের দিকে তাকাও, যে কোনো একটা কর্নারে তাকাও। তোমরা যদি নিজেদের বাসার যে কোনো একটা কর্নারে তাকাও, ওয়েট ডেস্কটপে যাই, আবার ডেস্কটপে গিয়ে ওকে এবার দেখো, যে বাসার যে কোনো একটা কর্নারের দিকে তাকাও। এবার চিন্তা করো, কর্নারের দিকে তাকাইছো, এবার চিন্তা করো এদিক বরাবর তোমার একটা অক্ষ, এদিক বরাবর তোমার আরেকটা অক্ষ, এদিক বরাবর তোমার আরেকটা অক্ষ। আমার ড্রয়িংটা ভালো হচ্ছে না। ধরো এই দিক বরাবর আরেকটা অক্ষ, এদিক বরাবর আরেকটা অক্ষ, এদিক বরাবর এদিক বরাবর ধরো, এদিক বরাবর তোমার এক্স অক্ষ, এদিক বরাবর ওয়াই অক্ষ, এদিক বরাবর তোমার হচ্ছে জেড অক্ষ। এখন দেখো তোমরা একটু বাসার কর্নারের দিকে ভালো করে খেয়াল করে দেখো তো, আমি যে এক্স অক্ষ আঁকাইলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? একটু খেয়াল করে দেখো তো বাসার কর্নারের দিকে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। আবার এক্স অক্ষ আর জেড অক্ষ, আচ্ছা আমি জাস্ট এটা কেন দেখাচ্ছি, বাসার কর্নার যেভাবে আসে না, ওইভাবেই কিন্তু বাসার কর্নারে যেভাবে আমি রেখাগুলো টানলাম না, এটা সোজা হবে, মানে একদম নিচ বরাবর সোজা হবে। এই দিক দিয়ে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হয়ে এই বরাবর আসবে, এটা একদম সোজা হবে। এইভাবেই কিন্তু তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ থাকে। এভাবে দেখানোর কারণ কি, তোমরা যাতে একটু ভিজুয়ালাইজ করতে পারো ব্যাপারটা আসলে কেমন। এটা দেখাচ্ছি, তোমরা কর্নারগুলো খেয়াল করো তো, আমি যেদিকে আঁকাইলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যেদিকে আঁকাইলাম, এখন যদি আমি এক্স আর জেড অক্ষের মধ্যবর্তী কোণ হিসাব করি, এটা কিন্তু 90 ডিগ্রি। আবার ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ যদি হিসাব করি, তাহলে হচ্ছে এটাও 90 ডিগ্রি। আবার ওয়াই অক্ষ আর জেড অক্ষের মধ্যবর্তী কোণ যদি হিসাব করি, তাহলে হচ্ছে এটাও হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ 3D প্লেনেও কি, এখন দেখো তোমার, আমরা ইয়াতে ফিরে যাই, যে দেখো 2D প্লেনে যেমন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কীভাবে থাকে, পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে, পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে। এখন 3D প্লেনেও, দাঁড়াও নেক্সট পেজে যাই, তোমার 3D প্লেনেও দেখো 3D প্লেনটা কেমনে থাকে। 3D প্লেনটা নর্মালি এভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। কিন্তু যদি তোমরা বাস্তবে ভিজুয়ালাইজ করতে চাও, ওই যে বাসার কর্নারটা দেখাইলাম, ওই কর্নারটা দেখে ভিজুয়ালাইজ করতে পারো। এখানে এভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা হচ্ছে তোমার জেড অক্ষ। কীভাবে, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। এখন এখানে যে জিনিসটা বোঝা যায় না, ওইটা হচ্ছে এই চিত্রে যেটা বোঝা যাচ্ছে না, ওইটা হচ্ছে এই যে এক্স অক্ষ, জেড অক্ষ, এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই দুইটার মধ্যবর্তী কোণও কিন্তু 90 ডিগ্রি। কিন্তু এই চিত্রে আসলে এটা বোঝা যায় না, কিন্তু আমরা আমাদের মানে খাতায় ধরো অথবা বোর্ডে এভাবেই রিপ্রেজেন্ট করা হয় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এদের মধ্যবর্তী কোণ যে প্রত্যেকটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত, এই যে এখানে একটা চিহ্ন দিলাম, এটা দ্বারা মধ্যবর্তী কোণ বোঝায়। এক্স অক্ষ আর জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আবার ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও তোমার 90 ডিগ্রি, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি।
এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল যে 90 ডিগ্রি, ওইটা ভিজুয়ালাইজ করার জন্য তোমরা কি করতে পারো, ওই যে বাসার কর্নার বললাম, ওই বাসার কর্নারটা দেখতে পারো। এই জিনিসটা যাতে ভিজুয়ালাইজ করতে পারো, তাই আমি কি বলে দিলাম, মানে ওই জন্যই আমি ওই ছবিটাতে গিয়ে আসলে দেখাইলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ কেমন হয়। তোমাদের যদি ওই জিনিসটা ভিজুয়ালাইজ করতে হয়, অলওয়েজ কি দেখবা, বাসার কর্নারটা দেখবা। বাসার কর্নারের দিকে তাকাইলে বুঝে যাবা তোমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষটা কেমনে থাকতেছে। ওকে, এখন দেখো আমরা আগের পেজে একটু ফিরে যাই। আয়ত একক ভেক্টর কারা? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর তিনটি লম্ব অক্ষ থাকে, যথা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তিনটি ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলা হয়। এখন কোন তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয় দেখো। এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর বিবেচনা করা হয়, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর বিবেচনা করা হয়। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে তাকে প্রকাশ করা হয় আই ক্যাপ দ্বারা। মনে রাখবা, এই যে উপরে যে চিহ্ন দেখতেছো এটা হচ্ছে কি, আই ক্যাপ, এটা হচ্ছে একক ভেক্টরকে প্রকাশ করার চিহ্ন। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় সেটার পরিচয় হচ্ছে কি, জে ক্যাপ। জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় সেটা হচ্ছে তোমার কে ক্যাপ। আশা করি মনে থাকবে। কি বললাম, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হচ্ছে সেটা হচ্ছে তোমার আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হচ্ছে সেটা হচ্ছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হচ্ছে সেটা হচ্ছে কে ক্যাপ। ওকে, এখন পরের পেজে যাই আমরা। এটা তো বুঝতে পারছো। তাহলে এক্স অক্ষ বরাবর তোমার আই ক্যাপ থাকে, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ থাকে, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ থাকে, জেড অক্ষ বরাবর কে ক্যাপ থাকে আমাদের। আচ্ছা, যে কোনো একটা ভেক্টর রাশিকে এখন কিভাবে প্রকাশ করব? ধরো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ আমাদেরকে দিয়ে দিছে, বলতেছে আমাদেরকে বলছে 3i ক্যাপ এবং 4j ক্যাপ এই ভেক্টরটাকে তুমি তলে রিপ্রেজেন্ট করো। এখন দেখো কিভাবে রিপ্রেজেন্ট করবো আমরা এটাকে। এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু। তাহলে 3i ক্যাপ দেয়া আছে, এটা হচ্ছে একটা ভেক্টর। ধরো আমাকে এ ভেক্টর সমান দেয়া আছে, এইটা বলছে এ ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করো। তাহলে এটাকে কেমনে রিপ্রেজেন্ট করবো আমরা? 3i ক্যাপ, 3i ক্যাপ মানে কি? আই ক্যাপ মানে কি বললাম একটু আগে, কি বলছিলাম আমরা? আই ক্যাপ মানে কি? আই ক্যাপ বুঝাই হচ্ছে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে তোমার আই ক্যাপ। তাহলে 3i ক্যাপ, 3i ক্যাপ মানে কি? এক্স অক্ষ বরাবর শুরুতে 3 ঘর যাবে এই ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা তলে রিপ্রেজেন্ট করতেছি। এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। ধরো এক্স অক্ষ বরাবর কত গেল? 3 ঘর গেল। এটা হচ্ছে তোমার কি? 3i ক্যাপ পজিশন। এখন এই পজিশন থেকে আবার কি হবে? 4j ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ মানে কি? ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর মানে ওয়াই অক্ষ, প্রথমে এক্স অক্ষ বরাবর 3 ঘর গিয়ে ওর কি করতে হবে? ওয়াই অক্ষ বরাবর 4 ঘর যাইতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে এক্স অক্ষ বরাবর 3 ঘর গেল, এরপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 4 ঘর যাবে। তাহলে এটাই হচ্ছে তোমার এ ভেক্টর, অর্থাৎ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ পজিশন। এটাকে এভাবে প্রকাশ করা হয়। এই যে দেখো, এখান থেকে যদি একটা রেখা টানি আমি করি, তাহলে মূলবিন্দুর সাথে এভাবে প্রকাশ করা হয়। এখন এতটুকু আশা করি বোঝা গেছে কেমনে প্রকাশ করা হচ্ছে। এখন ধরো তোমাকে জিজ্ঞেস করছে কি, এ ভেক্টরের মান কত? কি জিজ্ঞেস করছে? এ ভেক্টরের মান কত জিজ্ঞেস করছে। মান কেমনে বের করবা? দেখো, এ ভেক্টরের মান কেমনে বের করে দেখাই দিচ্ছি। তাহলে এ ভেক্টরের মান কতটুক? এই যে এখান থেকে স্টার্ট করে এতটুক পর্যন্ত এ ভেক্টরের মান, তাই না? এখন ধরে নিই আমার এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে আমার ধরে নিই ও বিন্দু, এটা হচ্ছে আমার এ বিন্দু। এদিক দিয়ে যদি একটা লম্ব টানি, আমি এদিক দিয়ে যদি একটা লম্ব টানি, তাহলে এটা কি বলতে পারি? এটা হচ্ছে বি বিন্দু বলতে পারি। এখন দেখো, আমাদের কি লাগবে? এ ভেক্টরের মান কত? দেখো, যে কোনো একটা ভেক্টরের মান কেমনে প্রকাশ করা হয়? এভাবে প্রকাশ করা হয় পরমান দ্বারা। এ ভেক্টর সমান হচ্ছে এ, অর্থাৎ এটাই হচ্ছে এ ভেক্টরের মান। এই এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান কত? উভয় দূরত্ব, তাই না?
এই এ ভেক্টরের মান কত, উ এ দূরত্ব। এবার বলো তো আমাকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, আমরা এখানে কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি উ এ স্কয়ার সমান উ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার আমরা লিখতে পারি, তাই না? তাইলে এখন কি লিখতে পারি আমরা, তাহলে আমাদের কি লাগবে, উ এর মান লাগবে। উ এর মান কত, এ স্কয়ার, অর্থাৎ আমার এ ভেক্টর পেয়ে গেলাম। উ বি এর মান কত, দেখো এক্স অক্ষ বরাবরও কত ঘর গেছিল, 3 ঘর গেছিল, 3 একক গেছিল, অর্থাৎ 3 স্কয়ার প্লাস এ বি এর দৈর্ঘ্য কত, ওয়াই অক্ষ বরাবর যত ঘর গেছিল সেটাই হচ্ছে এ বি দূরত্ব, অর্থাৎ হচ্ছে কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাইলে এর মান কি পাই আমরা, এ স্কয়ার সমান কি পাচ্ছি, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা পাচ্ছি না? ব্যাপারটা কি বুঝতে পারতেছো তোমরা? আমরা কিন্তু একটা সূত্রের দিকে ধাবিত হচ্ছি। সূত্রটা কি, আমরা যে সূত্রের দিকে ধাবিত হচ্ছি ওই সূত্রটা অ্যাকচুয়ালি কি, যে কোনো একটা ভেক্টর, একটা সূত্র পাইছি কিন্তু আমরা এখানে একটা সূত্র পাইছি, কেমনে দেখো, নেক্সট পেজে যাই আমরা, ওয়েট প্রিভিয়াস পেজে এসে, ওকে নেক্সট পেজে যাই। ধরো যে কোনো একটা ভেক্টর দেওয়া আছে আমাদেরকে, এ ভেক্টর, সরি, যে কোনো একটা ভেক্টর দেওয়া আছে, ধরো আমাদেরকে কি এ আই কেপ প্লাস বি জে কেপ প্লাস সি কে কেপ, যে কোনো একটা ভেক্টর দেওয়া আছে এ আই কেপ বি জে কেপ সি কে কেপ, যে কোনো একটা ভেক্টর, ধরো এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর সমান এ আই কেপ প্লাস বি জে কেপ প্লাস সি কে কেপ দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, ভেক্টরের মান সমান হবে কি √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কি বললাম দেখো, এটা হচ্ছে কি যে কোনো একটা ভেক্টর প্রকাশের সাধারণ রূপ, কিন্তু যে কোনো একটা ভেক্টর প্রকাশের সাধারণ রূপ, এক্স স্থানাঙ্ক দেওয়া আছে, ওয়াই স্থানাঙ্ক দেওয়া আছে, জেড স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো তাহলে কি এ আই কেপ বি জে কেপ সি কে কেপ যদি কোনো একটা ভেক্টর হয়, তাহলে ওই ভেক্টরের মানটা কি হবে, মানটা হবে √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন যদি এ আই কেপ বি জে কেপ না দিয়ে শুধু আমাকে ধরো এ আই কেপ প্লাস সি কে কেপ দিয়ে দিছে, তাহলে এটাতে কি, এটাতে আমার এর মান হচ্ছে, এইটার মান কত হবে, এটার ক্ষেত্রে মান হবে √, এ স্কয়ার প্লাস সি স্কয়ার। সিম্পলি এভাবে করে দিব আমরা। আবার ধরো আমাকে তাহলে ধরো আমাকে একটা ভেক্টর দেওয়া আছে 2i কেপ প্লাস 3j কেপ, তাহলে এই ভেক্টরের মান কত হবে, এই ভেক্টরটার মান কত হবে, এই ভেক্টরটার মান হবে কি √, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। জাস্ট যে মানগুলো দেওয়া আছে এদের বর্গের যোগফলের বর্গমূল করে দিব আমরা। কীভাবে, এখন আরেকটা দেখি এক্সাম্পল, ধরো 5i কেপ মাইনাস 3j কেপ প্লাস 4k কেপ, এই ভেক্টরটার মান কি হবে, এই ভেক্টরটার মান হবে দেখো √, 5 স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। বুঝতে পারছো? তাহলে কি হবে √25 প্লাস 9 প্লাস 16, তাহলে মান যেটা আসে এটা আমরা বসাই দেব, এখানেও মান যেটা আসে বসাই দেব, 4 প্লাস 9, তাহলে কি আসতেছে √13। এভাবেই বের করবা। তাহলে বুঝতে পারছো যে কোনো একটা ভেক্টরের মান কেমনে বের করতে হয়। তাহলে ভেক্টরের মান কেমনে বের করে, জেনারেল ফর্মুলা কোনটা, এটাই হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। আশা করি ক্লিয়ার। এবার দেখি আমরা নেক্সট কি দেওয়া আছে, একটা এমসিকিউ দেওয়া আছে আমাদেরকে, হাফ আই কেপ প্লাস হাফ জে কেপ প্লাস এম কে কেপ একটি একক ভেক্টর হলে এম এর মান কত জিজ্ঞেস করছে আমাদেরকে। কি বলছে, এই ভেক্টরটা একটা একক ভেক্টর। তাহলে আমরা এই কোয়েশ্চনটা কেমনে সলভ করব, দেখো একক ভেক্টর মানে কি, একটু আগে কি পড়ে আসছিলাম আমরা, যে ভেক্টরের মান এক একক সেই ভেক্টরকে কি বলা হয়, একক ভেক্টর বলা হয়। তাহলে আমরা কি
যেহেতু একক ভেক্টর বলতে বলে দিছে, তাহলে আমরা কি বলতে পারি, এ ভেক্টরটার মান হচ্ছে 1। তাহলে এই ভেক্টরটার মান কত, এই ভেক্টরটার মান যদি আমরা বের করি, তাহলে এই ভেক্টরটার মান কত আসবে, √/½ স্কয়ার প্লাস ½ স্কয়ার প্লাস কত m স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি না। এই ভেক্টরটার মানের ফর্মুলা কি, মানের ফর্মুলা হচ্ছে কি √/a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে কি এই ভেক্টরটার মান কত, যেহেতু একক ভেক্টর বলে দিয়েছে এটা একটা, তাইলে এই ভেক্টরটার মান হচ্ছে কত, 1। তাইলে আমরা বর্গ করে দিতে পারি উভয় পাশে, কি আসে, এখানে আসে 1/4 প্লাস 1/4 প্লাস m স্কয়ার সমান 1কে যদি বর্গ করি তাহলে 1কে বর্গ করলে কি আসে, 1ই আসে। তাহলে এখন কি পাচ্ছি, m স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস হাফ। তাইলে m স্কয়ার সমান পাচ্ছি কত, হাফ। তাহলে আমার m এর মান কি থাকে, m এর মান থাকে হচ্ছে 1/√2। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এটাই হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, আজকের ক্লাসটা এতটুকুই থাক। আজান দিচ্ছে, আসরের আজান হচ্ছে, এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আরও কিছু টপিক ক্লিয়ার করব। আজকে 3টা টপিক ক্লিয়ার করার কথা ছিল, বাট আমরা 2টা টপিক ক্লিয়ার করতে পারছি। লাস্টে যে একটা লব্ধি নির্ণয়ের টপিক ছিল, এই টপিকটা এখনও ক্লিয়ার হয় নাই। ভেক্টরের প্রকারভেদ দেখাইছি, তারপর হচ্ছে ভেক্টরের মান নির্ণয় দেখাইছি, বাট লব্ধি নির্ণয়টা, লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয়, ওই টপিকটা এখনও দেখানো হয় নাই। ওকে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।